আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পড়ার টপিক হচ্ছে যৌথ মূলধনী ব্যবসার সেকেন্ড পার্ট, অর্থাৎ আমরা শুরুতে প্রথম পার্ট নিয়ে আলোচনা করছিলাম এই অধ্যায়ের। তোমরা যারা প্রথম পার্টটা দেখো নাই তারা অবশ্যই প্রথম পার্টটা দেখে নিবা, কারণ আমরা প্রথম পার্টের মধ্যে এই অধ্যায়ে কিছু বেসিক ইনফরমেশন যেগুলো আছে, যেগুলো এমসিকিউ জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট আছে, সেগুলো নিয়ে আলোচনা করছি আর কিছুটা বিস্তারিত জানছি। আজকে আমরা পার্ট ওয়ানে মেবি কোম্পানির প্রকারভেদ পর্যন্ত পড়ছিলাম। আজকে পর্ব হচ্ছে কি কোম্পানির ব্যবসার গুরুত্ব থেকে। আমি আবার বলতেছি, তোমরা যারা প্রথম পার্টটা দেখো না তোমরা অবশ্যই প্রথম পার্টটা দেখে নিও, কারণ এই অধ্যায়টা তোমাদের এই পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে। এই অধ্যায় থেকে মিনিমাম একটা থেকে দুইটা সৃজনশীল আসতে পারে যে কোনো বোর্ডে। তো আজকে হচ্ছে কি আমরা পড়বো কোম্পানি সংগঠনের গুরুত্ব থেকে, বাকিগুলো আমরা প্রথম পার্টে পড়ছিলাম। কোম্পানি সংগঠনের গুরুত্বটা কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট আছে। উদ্দীপকের সাথে কোম্পানি সংগঠনের গুরুত্বটা বিশ্লেষণ করো এরকম বলা থাকতে পারে, তাই আমরা কোম্পানি সংগঠনের গুরুত্বটা খুব ভালোভাবে পড়বো। আমি যখন বলি তোমরা তখন শুনবা ভালোভাবে। আর এই পিডিএফটা তোমাদের এসএসসি ডিসকাশন যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ, ওইখানে দেওয়া হবে, আর ওখান থেকেও পড়তে পারো, আর না হয় তোমাদের বাসায় যেটা বই আছে ওখান থেকেও পড়ে নিবা ভালোভাবে। তো কোম্পানি সংগঠনের গুরুত্ব, কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট ব্যবসা সংগঠন, এগুলো সম্পর্কে কৃত্রিম ব্যক্তিসত্তা এগুলো হচ্ছে কি কোম্পানির বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে আমরা পার্ট ওয়ানে খুব ভালোভাবে জানছি, এগুলো তোমরা পড়ে নিবা। এগুলো কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে আমরা পার্ট ওয়ানে পড়ছিলাম ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো লেনদেন, অর্থ আদান প্রদান, ব্যক্তির মতো অধিকারী, অর্থাৎ কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো মর্যাদা ও অধিকার ভোগ করতে পারে, এটাই হচ্ছে কি কৃত্রিম ব্যক্তিসত্তার সংজ্ঞা। তো এটা সম্পর্কে আমরা পার্ট ওয়ানে জানছিলাম, তোমরা সবাই পার্ট ওয়ান অবশ্যই দেখে নিবা। আমরা এখন মূল আলোচনা চলে যাই। পর্যাপ্ত মূলধন সংগ্রহ, কোম্পানি প্রতিটি শেয়ারের মূল্য কম হয়, কম মূল্যের অধিক সংখ্যক শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা সহজ হয়। অর্থাৎ কোম্পানি যেহেতু অনেকগুলো শেয়ার বিক্রি করে, সেহেতু এই প্রতিটি শেয়ারের মূল্য কম হলেও তারা কিন্তু অনেকগুলো শেয়ার বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ একটা অ্যামাউন্ট কি করতে পারে, সংগ্রহ করতে পারে। এতে অল্প সঞ্চয়কারীদের নিকট থেকে মূলধন সংগ্রহ করা সুবিধাজনক, কারণ কোন একটা মানুষের কিছু টাকা সঞ্চয় আছে, কোম্পানি সংগঠনের শেয়ারের মূল্য যেহেতু কম, ওই সঞ্চয়কারী চাইলে ওই কম টাকা দিয়ে কোম্পানির শেয়ার কিনতে পারে। আমি আবার বলতেছি, কোম্পানির শেয়ার কিনতে পারে। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, এমসিকিউতে আসতে পারে বা জ্ঞানমূলক আসতে পারে, কোম্পানির মালিক কারা? কোম্পানির মালিক হচ্ছে যারা শেয়ার কিনে তারাই হচ্ছে কোম্পানির মালিক। যারা শেয়ার ক্রয় করে তাদেরকে কি বলা হয়? শেয়ার হোল্ডার। কোম্পানির মালিক বললে শেয়ার হোল্ডার, আর কারাও কোম্পানি পরিচালনা করে এরকম বললে উত্তর হবে পরিচালক মণ্ডলী। অর্থাৎ শেয়ার হোল্ডাররা বোর্ডের মাধ্যমে মানে কোম্পানি পরিচালনার জন্য কি করে, লোক নিয়োগ করে, ওরাই কোম্পানি কি করবে, পরিচালনা করবে। এগুলো সম্পর্কে আমরা পার্ট ওয়ানে খুব ভালোভাবে জানছি, তোমরা অবশ্যই পার্ট ওয়ানটা দেখে নিবা। বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান, যৌথ মূলধনী ব্যবসা অবশ্যই বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান। বৃহদায়তন ব্যবসা গঠন ও পরিচালনায় কোম্পানির সবচেয়ে উপযোগী সংগঠন। এটা কি এমসিকিউতে আসতে পারে। বৃহদায়তন ব্যবসা গঠন পরিচালনা কোম্পানি সবচেয়ে কি উপযোগী সংগঠন। বিপুল পরিমাণ শেয়ার ও ঋণপত্র বিক্রয় এবং দক্ষ ব্যবস্থাপক নিয়োগ করে সহজ কোম্পানি ধরনের ব্যবসা গঠন ও পরিচালনা করতে পারে। উত্তম বিনিয়োগ ক্ষেত্র, কোম্পানি সংগঠন সারা বিশ্বে উত্তম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে পরিচিত। শেয়ারের মূল্যমান কম হওয়ায় সকল ধরনের মানুষ আর্থিক প্রতিষ্ঠান এর শেয়ার কিনে বিনিয়োগ করতে পারে।
লভ্যাংশ ছাড়াও শেয়ারের মূল্যমান বৃদ্ধি, হ্রাস, শেয়ার প্রাপ্তি ইত্যাদি সুবিধা থাকায় তা সবার নিকট আরও অধিক আকর্ষণীয়। ঝুঁকি বন্টনের সুযোগ সৃষ্টি, একক মালিকানা বা অংশীদারি ভিত্তিতে কখনো বড় ধরনের ঝুঁকিপূর্ণ খাতে অর্থ বিনিয়োগের সম্ভব হয় না। অথচ কোম্পানি সংগঠন ঝুঁকি বন্টনের সুযোগ থাকে, এতে অর্থ বিনিয়োগের সহজ সুযোগ সৃষ্টি হয়। কোম্পানি যত বড় হয় বিক্রিত শেয়ারের সংখ্যাও তত বৃদ্ধি পায়, ঝুঁকিও তত বেশি বন্টনের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ কোম্পানিদের শেয়ার হোল্ডারদের দায় কীরকম থাকে, তাদের শেয়ারের সীমিত দায়। তারা যত টাকা শেয়ার কিনবে, শেয়ার ক্রয় করবে, ওই টাকা পর্যন্ত তাদের কি থাকবে, তাই থাকবে। আর এখানে যেহেতু কোম্পানির মালিক বেশি, সেহেতু ঝুঁকি বন্টনটা কি হয়, সহজ হয়। অর্থাৎ ঝুঁকি হলে সবাই বহন করতে পারে। কিন্তু অংশীদারিতে কিন্তু নির্দিষ্ট পরিমাণ অংশীদারের সংখ্যা দেওয়া আছে, 2 থেকে 20 জন, ব্যাংকিংয়ের ক্ষেত্রে 2 থেকে 10 জন। আর এক মালিকানার ক্ষেত্রে তো মালিকই ঝুঁকি বহন করে। দক্ষ পরিচালনা, এই ধরনের কোম্পানি পরিচালনার বা পরিচালক মণ্ডলীর উপর ন্যস্ত থাকে। পরিচালক মণ্ডলী গঠিত হয় দক্ষ পরিচালকগণ দ্বারা। অবশ্যই পরিচালক মণ্ডলী পরিবর্তনযোগ্য। মনে রাখবা, কোম্পানি সংগঠনের পরিচালক মণ্ডলী কেমন, পরিবর্তনযোগ্য। অর্থাৎ প্রয়োজনে পুরাতন পরিচালক মণ্ডলী পরিবর্তন করে দক্ষ পরিচালক নিযুক্ত করা যায়। গণতান্ত্রিক পরিচালনা, এই ধরনের কোম্পানি গণতান্ত্রিক পদ্ধতিতে কোম্পানি সদস্যদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের দ্বারা পরিচালিত হয় বলে এই ব্যবস্থাপনা কি, গণতান্ত্রিক। জনগণের আস্থা, কোম্পানির গঠন, পরিচালনা, ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ আইন দ্বারা নির্ধারণ হয় বলে এই আইনের বাধ্যকতা বেশি থাকে। ফলে বেশি উপর জনসাধারণের আস্থা বৃদ্ধি পায়। বিনিয়োগকারীগণ নির্ভয়ে তাদের অর্থ বিনিয়োগ করতে পারে। অর্থাৎ কোম্পানি যেহেতু তাদের নিজস্ব আইন আছে 1994 সাল বাংলাদেশে, সেহেতু জনগণ কোম্পানি থেকে শেয়ার ক্রয় কিনতে নির্ভয়ে কি করে, শেয়ার ক্রয় কিনতে পারে, কারণ তারা জানে এটা আইননিষ্ঠ। এখানে তাদের ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আন্তর্জাতিক সুনাম, বৃহদায়তন প্রতিষ্ঠান কোম্পানি শুধু যে দেশের মধ্যে জনসাধারণের আস্থা অর্জন করে তা নয়, বরং দেশের বাইরে এদের সুনাম ছড়িয়ে পড়ে। অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানি হলো একমাত্র উপযুক্ত ব্যবসা সংগঠন। এমসিকিউতে আসতে পারে, বৈদেশিক ব্যবসায়ের ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানি হলো একমাত্র কি উপযোগী সংগঠন। গবেষণা, নতুন উৎপাদনের কৌশল আবিষ্কার, উৎপাদন ব্যয় হ্রাস ইত্যাদির উদ্দেশ্যে কোম্পানি গবেষণা কার্যে অর্থ ব্যয় করতে পারে, যা এক মালিকানা বা অংশীদারি ব্যবসায়ে সম্ভব নয়। করের সুবিধা, অন্যান্য ব্যবসা সংগঠনে করের হার অপেক্ষা কোম্পানি করের হার কম। এমসিকিউতে আসতে পারে, করের হার কম কোন ব্যবসায়ে? উত্তর হবে কি, কোম্পানির যৌথ মূলধনী ব্যবসা কি করের হার কি হয়, কম হয়। অপরদিকে নতুন কোম্পানিগুলো কিছুদিন পর্যন্ত কর প্রদান থেকে রেহাই পায়। অর্থাৎ কোনো একটা কোম্পানি নতুন গঠিত হয়েছে, তারা শুরুতে কি পায়, কোম্পানি কর দেওয়া থেকে কি পায়, রেহাই পায়। কোম্পানির কর কয়বার দিতে হয়? কোম্পানির কর দিতে হয় 2 বার। একটা হচ্ছে তাদের যে লভ্যাংশটা পায় সেখান থেকে, আরেকটা হচ্ছে কি শেয়ার হোল্ডার যে পরিমাণ, শেয়ার হোল্ডারের নিজস্ব সত্ত্ব থেকে কি দিতে হয়, কর দিতে হয়। অর্থাৎ কোম্পানির কর দিতে হয় কতবার, 2 বার। যৌথ মূলধনী, এখন আমরা এই কোম্পানির গুরুত্বগুলো পড়ছি, তোমরা আবার ভালোভাবে পড়ে নিবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে। যৌথ মূলধনী কোম্পানির সুবিধাগুলো কিছুটা পড়ি আমরা। সীমিত দায়, যৌথ মূলধনী কোম্পানির শেয়ারের আংশিক মূল্য বা ফেস ভ্যালু অথবা প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ থাকে। অর্থাৎ যৌথ মূলধনী দায় কি মূল্য, তাদের শেয়ার মূল্য এবং প্রতিশ্রুতি দ্বারা কি থাকে, সীমাবদ্ধ থাকে। ফলে জনগণ বিনা দ্বিধায় সংগঠনে বিনিয়োগ করে।
অর্থাৎ তারা যে পরিমাণ শেয়ার কিনবে সেই পরিমাণ কী থাকবে, দায়ী থাকবে শেয়ার হোল্ডাররা। অধিক পুঁজি, এই সংস্থা জনগণের নিকট শেয়ার বিক্রি করে পর্যাপ্ত পুঁজি সংগ্রহ করে। কোম্পানি সংগঠন কেমনে অর্থ সংগ্রহ করে? শেয়ার বিক্রির মাধ্যমে কি কোম্পানি অর্থ সংগ্রহ করা হচ্ছে কি শেয়ার বিক্রি করার মাধ্যমে। এমনকি প্রয়োজনে ঋণপত্র বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করা যায়। এই তো তোমাদের এরকম কিছু প্রশ্ন আসে না যে এমসিকিউর মধ্যে প্রশ্ন থাকতে পারে কোম্পানি কিভাবে মূলধন সংগ্রহ করে, এরকম আইডিয়া থাকতে পারে। শেয়ার দুই দিয়ে থাকতে পারে, ঋণপত্র, এরকম কিছু প্রশ্ন আসে না, ওইগুলোর জন্য কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে থাকতে পারে কোম্পানি কেমনে শেয়ার করে, কোম্পানি কিভাবে মূলধন সংগ্রহ করে। উত্তর কী কী হবে? শেয়ারও হবে, ঋণপত্রও হবে, এটা তোমরা মনে রাখিও। চিরন্তন অস্তিত্ব, আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তা একে চিরন্তন অস্তিত্ব প্রদান করেছে। চিরন্তন অস্তিত্ব কি প্রদান করেছে বলে এর অস্তিত্ব অধিক। এমনকি ঘটনাক্রমে কোম্পানির সকল সদস্যের মৃত্যু হলেও সংস্থা বিলুপ্ত হয় না। অর্থাৎ কোম্পানি বিলুপ্ত হয় কখন? কোম্পানি আইন অনুযায়ী আদালতের নির্দেশে কী হবে, যে কোম্পানি বিনিয়োগ হবে, যে কোনো কোম্পানির কোনো সদস্যের মৃত্যু বা হস্তান্তরের বাধা, এরকম কিছু সমস্যা হলে কিন্তু কি হবে না, কোম্পানি বিলুপ্ত হবে না। কোম্পানি বিলুপ্ত হয় একমাত্র কি আদালতের নির্দেশে। তো আমরা প্রথম ভিডিওতে জানছিলাম কি কোম্পানি বিলুপ্ত সাধন হয়, এটা বলা আছে কত ধারায়? 234 ধারায়। তাই তোমাদের বলতেছি, ওখানে আমি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন বলছি, ওগুলো তোমাদের জানা দরকার। তোমরা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নিবা। কোম্পানি বিলুপ্ত হয় হচ্ছে কি 234 ধারায়। কোম্পানি বিলুপ্ত হতে পারে কতভাবে? 3 ভাবে। এগুলো হচ্ছে আদালতের আদেশ বাধ্যতামূলক, এটা বলা আছে হচ্ছে কি 241 ধারায়। আরেকটা হচ্ছে স্বেচ্ছাকৃত, অর্থাৎ নিজের ইচ্ছায় অবসায়ন, এটা বলা আছে হচ্ছে কি 286 ধারায়। আদালতের তত্ত্বাবধান বিলোপ সাধন, এটা বলা আছে 316 ধারায়। এটা তোমরা প্রথম ভিডিওটা দেখলে জানতে পারবা। তো একটা হচ্ছে গণতান্ত্রিক, এটা আইনের আওতায় সর্বাধিক গণতান্ত্রিক পদ্ধতি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। জনসাধারণের রাস্তা, এগুলো কি আমরা কি পড়তেছি? কোম্পানির সুবিধা, জনগণের রাস্তা, এগুলো আমরা পড়ছিলাম। অধিক উৎপাদন, বৃহদায়তন কারণে সংগঠন ব্যাপক উৎপাদন করতে পারে। জনগণের কর্মসূচি পণ্য ক্রয়ের সুযোগ পায়, কর্মসংস্থানের সুযোগ, এটা আসতে পারে। কোম্পানি কিভাবে কর্মসংস্থানে ভূমিকা রাখে ব্যাখ্যা করো, এরকম কিছু প্রশ্ন আসতে পারে। তাই অন্য যে কোনো ব্যবসায়ীর তুলনায় বৃহদায়তন কোম্পানি জনগণের কর্মের সুযোগ সুবিধা বেশি, ফলে জনগণের অধিক কর্মসংস্থান করে। যত মূলধনী কোম্পানি দেশের বেকারত্ব দূরীকরণে কী করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কিন্তু তোমরা পড়ে নেবে আবার, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, প্রশ্নে জিজ্ঞেস করতে পারে কোম্পানি কীভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, এরকম প্রশ্ন থাকতে পারে। এখন আমরা জানবো হচ্ছে কি কোম্পানি ব্যবসার কি অসুবিধা। নিবন্ধিত, বিধিবদ্ধ, দায়সম্পন্ন এবং বৃহৎ আকারের ব্যবসা সংগঠন কোম্পানি সংগঠন। এটি অনেকগুলো সুবিধা ভোগ করলেও বিভিন্ন দিক বিচারে এটি বেশ কিছু অসুবিধা দৃষ্টি হয়। এখন আমরা অসুবিধাগুলো সম্পর্কে জানব। গঠনে জটিলতা, বিশেষত সার্বজনীন কোম্পানি গঠন করা বেশ জটিল। এজন্য বেশ কিছু আনুষ্ঠানিক ও আইনগত পদক্ষেপ গ্রহণ করার পর এ কোম্পানি গঠন করা সম্ভব হয়। অর্থাৎ এটি গঠন করা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। অতি বৃহৎ আকার, যৌথ মূলধনী ব্যবসায়ের আয়তন বৃহৎ আকার ধারণ করে যে এটি পরিচালনা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কষ্টকর। স্বজনপ্রীতি, পরিচালকগণের মধ্যে উচ্চপদস্থ কর্মচারী নিয়োগের ব্যাপারে যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে স্বজনপ্রীতির প্রবণতা বেশি থাকে। অর্থাৎ কোম্পানিতে যারা উচ্চপদস্থ কর্মচারী আছে তারা নিয়োগ করার সময় চাইবে, যেটা চাই যে তাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে কাউকে নিয়োগ করতে।
এটাই হচ্ছে কি কোম্পানির অসুবিধা। এটা একটা কি কোম্পানির অসুবিধা। মালিকানা ও ব্যবস্থাপনার বিচ্ছেদ। এই ধরনের কোম্পানির শেয়ার হোল্ডারগণ সরাসরি ব্যবস্থাপনা অংশগ্রহণ করে না, ফলে মালিকানা ও ব্যবস্থাপনা বিচ্ছেদ দেখা যায়। অর্থাৎ কোম্পানি পরিচালনা করা হচ্ছে কি পরিচালক মণ্ডলীরা। কোম্পানি পরিচালক করে পরিচালক মণ্ডলীরা, কিন্তু কোম্পানির মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা। এটাই বোঝাচ্ছে মালিক হচ্ছে শেয়ার হোল্ডার, ব্যবস্থাপনা অর্থাৎ যেটা পরিচালিত করা হচ্ছে পরিচালক মণ্ডলী। তাই এদের মধ্যে কি বিচ্ছেদ দেখা যায়, অর্থাৎ এরা এক না। শেয়ার বাজেয়াপ্তকরণ। শেয়ার তলবিত্ত অর্থ অনাদায়ে থাকলে পরিচালক মণ্ডলী পরিমিল নিয়মাবলী। এই পরিমিল নিয়মাবলী সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সামনে। এটা নিয়ে অনেক কিছু জানার আছে। অনুসারে পরিচালক মণ্ডলী সবাই প্রস্তাব পাশ করে এটি বাজেয়াপ্ত করতে হয়। যেসব শেয়ার বাজেয়াপ্ত করা হয় এর অর্থ ফেরত দেওয়া হয় না, ফলে শেয়ার হোল্ডাররা বঞ্চিত হয়। অর্থাৎ শেয়ার যেগুলো যে বাজেয়াপ্ত করা হলে এর প্রদত্ত অর্থ কী দেওয়া হয় না, ফেরত দেওয়া হয় না, ফলে শেয়ার হোল্ডার কী হয়, বঞ্চিত হয়। একচেটিয়া উদ্ভূত। এগুলো কি সবগুলো কি কোম্পানির অসুবিধা। বৃহদায়তন কোম্পানিগুলো ব্যবসায় সম্প্রসারণ করতে করতে এমন অবস্থায় এসে দাঁড়ায় যে তারা তখন একচেটিয়া ব্যবসায় প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। শ্রমিক শোষণ। বৃহদায়তন কোম্পানিগুলোর দর কষাকষির ক্ষমতা অধিক থাকায় তারা কর্মী পরিবেশে দূষিত করে শ্রমিক শোষণ করতে পারে। শ্রমিক মালিক বিরোধ। কোম্পানি পরিচালনায় ভার পেশাদারী পরিচালকদের হাতে থাকায় শ্রমিক ও মালিকের মধ্যে বিরোধ বৃদ্ধি পেয়ে থাকে। সমন্বয়ের অভাব। বৃহদায়তন কোম্পানি ব্যবস্থাপনার সমন্বয়ের অভাব থাকে, ফলে প্রতিষ্ঠানের উৎপাদন হ্রাস পায়। প্রতিষ্ঠানের উৎপাদন হ্রাস পায়, একটা কি কোম্পানির অসুবিধা। সমন্বয়ের অভাব, শ্রমিক মালিক বিরোধ, সরকারি নিয়ন্ত্রণ। বৃহদায়তন কোম্পানিগুলো কাজকর্মের উপর সরকারি নিয়মকানুন আরোপ করা হয় বস্তুত পক্ষে শেয়ার হোল্ডারদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে। বিভিন্ন দুর্নীতির অবসান ঘটাতে এ ধরনের নিয়ন্ত্রণ খুবই উপযোগী, কিন্তু সরকারি প্রশাসনের গলত থাকার কারণে অনেক ক্ষেত্রে অত্যাধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয়, ফলে কোম্পানির স্বাভাবিক কাজকর্মে নানা জটিলতার সৃষ্টি হয়। তোমরা কোম্পানির সুবিধা অসুবিধাগুলো অবশ্যই পড়ে নিবা। সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট আছে, তোমরা আবার পুনরায় পড়ে নিবে এগুলো। এখন আমরা কোম্পানির সংগঠনের গঠন প্রণালী সম্পর্কে জানব। কোম্পানি গঠন হচ্ছে 4 পর্যায়ে। গঠন পদ্ধতি হচ্ছে কি 4টি। আমরা এখন কোম্পানির গঠন প্রণালী সম্পর্কে জানব। কোম্পানির সংগঠন হলো আইন সৃষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান যা কোম্পানি আইনের নির্ধারিত পন্থায় গঠিত ও পরিচালিত হয়। বাংলাদেশের কোম্পানি আইন হচ্ছে 1900 সালে 94 সাল। আমরা আবার একটু রিভাইজ দিই। বিশ্বে হচ্ছে সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয় 1844 সালে ইংল্যান্ডে ব্রিটিশ পার্লামেন্ট অনুসারে। ভারতে প্রথম কোম্পানি আইন পাস হচ্ছে কি কত সালে, 1913 সালে। আর ভারতীয় আইনটিকে বাংলাদেশ গ্রহণ করে। ভারতীয় আইনটিকে বাংলাদেশ গ্রহণ করে হচ্ছে কি 1972 সালে। এগুলো হচ্ছে কি এক্সট্রা ইনফরমেশন, তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর বাংলাদেশের নিজস্ব আইন পাস হচ্ছে কি 1994 সালে। আর এটি কার্যকর হয় 1 জানুয়ারি 1995 সালে। এটি বাংলাদেশে কার্যকর হয় কত সালে, 1 জানুয়ারি 1995 সালে। পৃথিবীর বিশ্বের সর্বপ্রথম পাস হচ্ছে কি 1844 সালে। 1913, 1972, 1994, কার্যকর হয় 1995 সালে। কোম্পানি সংগঠনের গঠন প্রণালী সম্পর্কে জানবো আমরা এখন। কোম্পানি সংগঠনের গঠন প্রণালী হচ্ছে 4টি। কোম্পানি সংগঠন হলো আইনসৃষ্ট প্রতিষ্ঠান। শুরুতে হচ্ছে কি উদ্যোগ গ্রহণ। একাধিক ব্যক্তি কোম্পানি গঠনের লক্ষ্যে সর্বপ্রথম উদ্যোগী হন। অর্থাৎ কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করার আগে ওটা উদ্যোগ নিতে হবে, কয়েকজন ব্যক্তির ওটা উদ্যোগ নিতে হবে যে আমরা ব্যবসাটা কী করব, প্রতিষ্ঠিত করব। কোম্পানি গঠনের জন্য পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন
প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে কমপক্ষে 2 জন উদ্যোক্তার প্রয়োজন হয়। উদ্যোক্তার জন্য উদ্যোক্তা প্রয়োজন হয়। পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কতজন? 2 জন। সর্বনিম্ন পাবলিকের ক্ষেত্রে হচ্ছে কি সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ হচ্ছে কি শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আর প্রাইভেটের ক্ষেত্রে কত? সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে কি 50 জন উদ্যোক্তা থাকতে পারে। অর্থাৎ সর্বনিম্নভাবে পাবলিকের ক্ষেত্রে 7 জন, প্রাইভেটের ক্ষেত্রে কত? 2 জন উদ্যোক্তার প্রয়োজন হয়। ব্যক্তিবর্গ বা প্রবর্তক পর্যায়ে নিম্নোক্ত কাজ সম্পাদন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। উদ্যোক্তারা নামের ছাড়পত্র সংগ্রহ করবে। 2 নম্বর হচ্ছে এগুলো কি করবে? উদ্যোগ গ্রহণের পর্যায়ে। তারপরে দ্বিতীয় হচ্ছে কি দলিলপত্র প্রণয়ন। এটা হচ্ছে কি দ্বিতীয় ধাপ। কোম্পানি গঠনের দ্বিতীয়তম ধাপ হচ্ছে দলিলপত্র প্রণয়ন। পরিকল্পনা তৈরির পর উদ্যোক্তা কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি দলিল প্রণয়ন করে: স্মারকলিপি ও সংঘ স্মারক বা পরিমেলবন্ধ। স্মারকলিপিকে কয়টি নামে বলা হয়? এটা স্মারকলিপিকে হচ্ছে কি অনেকগুলো নামে ডাকা যায়। ওগুলো সম্পর্কে আমরা এখন জানবো। বিস্তারিত পড়ার আগে আমরা ওই নামগুলো জেনে নিব। স্মারকলিপি, সংঘ স্মারক বা পরিমেলবন্ধ, যেটাকে ইংলিশে বলা হয় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি MOA, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। স্মারকলিপি, সংঘ স্মারক বা পরিমেলবন্ধকে আরও অনেকগুলো নামে ডাকা হয়। এগুলো হচ্ছে কি কোম্পানির চরিত্র বললে কি হবে? কোম্পানির চরিত্র কোনটি? কোম্পানির চরিত্র হচ্ছে কি স্মারকলিপি। কোম্পানির চরিত্র হচ্ছে এটাকে কি বলা হয়? কোম্পানির চরিত্র। কোম্পানির চরিত্র, মূল দলিল। কোম্পানির মূল দলিল কোনটি? স্মারকলিপি। এটাকে মূল দলিল। এটাকে মূল দলিল, আমি মুখে বলি। এটাকে মূল দলিল, সীমা নির্ধারণের দলিল, প্রধান সনদ। এটা কোম্পানির প্রধান সনদ কোনটি বললে? স্মারকলিপি। কোম্পানির সংবিধান কোনটি বললে? স্মারকলিপি। কোম্পানির গঠনতন্ত্র কোনটি বললে কি হবে? উত্তর হবে স্মারকলিপি। কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে কি স্মারকলিপি। কোম্পানির কার্যসীমার কি, আমি আবার বলতেছি, এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। কার্যসীমার দলিল কোনটি জিজ্ঞেস করলে কি হবে? স্মারকলিপি। ক্ষমতার সীমা নির্ধারণের দলিল কোনটি বলে কি হবে? স্মারকলিপি। কোম্পানির মুখ্য দলিল, প্রধান দলিল, মূল দলিল এরকম বললে কি হবে? স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল, প্রধান দলিল, সীমা নির্ধারণের দলিল, প্রধান সনদ, সংবিধান, গঠনতন্ত্র, চরিত্র। কোম্পানির চরিত্র হচ্ছে কি স্মারকলিপি। কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে স্মারকলিপি। স্মারকলিপির আরও অনেকগুলো নাম আছে, যেমন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, সংঘ স্মারক, স্মারকপত্র, পরিমেলবন্ধ। এগুলো কি স্মারকলিপির কি সিনোনিয়াম বলা যায়? কোম্পানির উদ্দেশ্য, কার্যপরিধি নির্ধারণ করা হয় স্মারকলিপি দ্বারা। স্মারকলিপি হচ্ছে ক্ষমতা নির্ধারণকারী দলিল। তো এগুলো সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে, কারণ এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা একটু এখন রিডিং পড়ি। এটি কোম্পানির মূল দলিল। কোম্পানির মূল দলিল
এই দলিলে কোম্পানির নাম, কোম্পানির নিবন্ধন অফিসের ঠিকানা, কোম্পানির মূল লক্ষ্যসমূহ, শেয়ার মূলধনের পরিমাণ, আংশিক মূল্য মূলধনের ভিত্তি, প্রাইভেট লিমিটেড কোম্পানি নাকি পাবলিক লিমিটেড কোম্পানি তা উল্লেখ করা আবশ্যক। সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী, এটি একটি কোম্পানির আরেকটি গুরুত্বপূর্ণ কি দলিল। এই দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম পদ্ধতি লেখা হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। কোন দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম পদ্ধতি লেখা হয়? উত্তর হবে কি সংঘবিধি পরিমেল নিয়মাবলী। তোমরা গোলায় পেলেও না। স্মারকলিপিকে বলা হয় হচ্ছে কি সংঘ স্মারক, কিন্তু পরিমেল নিয়মাবলীকে বলা হয় হচ্ছে কি সংঘবিধি। আর পরিমেল নিয়মাবলীর আরও কিছু নাম আছে, এগুলো হচ্ছে কি এটি হচ্ছে নিয়ম নীতির দলিল। এটিকে ইংলিশে এও বলা হয়, যেটার হচ্ছে পূর্ণরূপ এই যে দেওয়া আছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এটাকে অভ্যন্তরীণ ক্রিয়াকলাপের দিগদর্শন বলা হয়। এটা হচ্ছে কি কার্যপদ্ধতির দলিলও বলা হয়। এটাকে কি বলা হয়? কার্যপদ্ধতির দলিলও বলা হয়। এটাকে সহযোগী দলিলও বলা হয়, দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিলও বলা হয়, উপদলিলও বলা হয়, গৌণ দলিলও বলা হয়। সংঘবিধিকে হচ্ছে কি মানে এই পরিমেল নিয়মাবলী বা সংঘবিধিকে কোম্পানি পরিচালনার উপবিধিও বলা হয়। কি বলা হয়? কোম্পানি পরিচালনার উপবিধি কোনটি হলো? উত্তর হবে কি পরিমেল নিয়মাবলী বা সংঘবিধি, যেটাকে ইংলিশে বলা হয় আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, সংক্ষেপে AOE। কিন্তু স্মারকলিপিকে বলা হয় হচ্ছে কি MOA। আর পরিমেল নিয়মাবলীকে বলা হয় AOA। তো আমরা এই দ্বিতীয় পর্যায়ে এই দুইটি কাগজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে কি তৃতীয় কোম্পানি গঠনের তৃতীয় পর্যায়ে হচ্ছে কি নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়। নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায় সম্পর্কে আমরা একটু জানব। এই পর্যায়ে প্রবর্তকগণ কোম্পানি নিবন্ধকের ভবিষ্যতে প্রয়োজনীয় ফরম সংগ্রহ করেন এবং তা পূরণপূর্বক দলিলপত্র সন্নিবেশিত করে নিবন্ধকের নিকট জমা দেন। অবশ্যই জমা দানের সময় মূলধন অনুপাতে প্রয়োজনীয় স্ট্যাম্প ফি এর সাথে দাখিল করতে হয়। তৃতীয় ধাপ কোম্পানি গঠনের তৃতীয় ধাপ শেষ। এখন আবেদনপত্রের সাথে নিম্নলিখিত দলিল কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়ে। কোম্পানির স্মারকলিপি 3 কপি, সংঘবিধির 3 কপি, উদ্যোক্তাগুলো তোমরা পড়ে নিবা, এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো যেহেতু আছে তোমরা পড়ে নিবা। এখন হচ্ছে কি চতুর্থ পর্যায়ে। উপরোক্ত সব কিছু ঠিকভাবে বৈধ কোম্পানির নাম তালিকাভুক্ত করেন প্রবর্তক নিবন্ধকপত্র ইংলিশ কি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এমন চাইলে প্রত্যায়িত স্মারকলিপি সংঘবিধি কর প্রদান করেন। এরপরে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করার জন্য নিবন্ধকের নিকট কার্যারম্ভের অনুমতি সংগ্রহ করতে হয়। অর্থাৎ কোম্পানি যেহেতু দুই প্রকার, এটা হচ্ছে কি একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে কি পাবলিক। তো প্রাইভেট কিন্তু এই 3 পর্যায় পর, অর্থাৎ উদ্যোগ গ্রহণ, কাগজপত্র প্রণয়ন, নিবন্ধন, এই 3টা ধাপ শেষ হওয়ার পর কিন্তু কাজ শুরু করতে পারে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি। যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে সেগুলো 3টি পর্যায় শেষে কী করতে পারে? কাজ আরম্ভ করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু কাজ আরম্ভ করতে পারে না। পাবলিক লিমিটেড কোম্পানির কাজ আরম্ভ করার জন্য কার্য আরম্ভের অনুমতিপত্র দিতে হয়। এখন আমরা কার্য আরম্ভের অনুমতিপত্র সম্পর্কে কি জানবো একটু করে। কার্য আরম্ভের অনুমতিপত্র পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্য আরম্ভের অনুমতিপত্র পাওয়ার জন্য ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র এবং জনসাধারণের নিকট শেয়ার বিক্রির ঘোষণাপত্র কিছুটা গুরুত্বপূর্ণ দলিল আবেদন করতে হয়। সব কাগজপত্র ঠিক থাকলে সন্তুষ্ট হলে নিবন্ধক পাবলিক লিমিটেড কোম্পানি কার্য আরম্ভের অনুমতি পত্র প্রদান করে। এই পত্র পাওয়ার পরে পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসা শুরু করতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানি কখন ব্যবসা শুরু করতে পারে? উত্তর হবে কি কার্যারম্ভের অনুমতি পত্র পাওয়ার পর। এটা কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করতে পারে? অর্থাৎ নিবন্ধিত হওয়ার পরেই কিন্তু কী করতে পারে প্রাইভেট যেটা আছে কোম্পানি,
ওটা কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিগুলো কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর কাজ শুরু করতে পারে। এখন আমরা স্মারকলিপি পরিমেলবন্ধ সংঘ স্মারক, এটাকে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বলে, ওটা সম্পর্কে একটু জানবো বিস্তারিত। স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। এতে কোম্পানির মূল বিষয়গুলি যেমন নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন দ্বারা সম্মতি লিপিবদ্ধ থাকে। এটা কোম্পানির কার্যক্ষেত্রের ক্ষেত্রে ক্ষমতা নির্দেশ করে। স্মারকলিপির বিষয়বস্তু বা ধারাসমূহ সম্পর্কে আমরা জানব। কোম্পানি আইনের 6 ধারায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, 7 ধারায় প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, 8 ধারা অসীম দায় কোম্পানি স্মারকলিপির বিষয়বস্তু সম্পর্কে বলা হয়েছে। স্মারকলিপির দ্বারা হচ্ছে 6টি। কয়টি? 6টি। এই 6টি সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। এখানে প্রথম হচ্ছে কি নাম দ্বারা। কি দ্বারা? নাম দ্বারা। কোম্পানির নাম এবং নামের শেষে পাবলিক কোম্পানি ক্ষেত্রে লিমিটেড, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অবশ্যই কি থাকবে? লিমিটেড কথাটি থাকবে। এবং প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে লেখা থাকবে হচ্ছে কি প্রাইভেট লিমিটেড, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে লেখা থাকবে হচ্ছে কি শুধুমাত্র লিমিটেড। কোম্পানি যে কোনো নাম রাখা যায়, তবে নাম গ্রহণের ক্ষেত্রে অত্র এলাকায় 11 দ্বারা বর্ণিত বিধিনিষেধ মানতে হয়। নাম ধারার ক্ষেত্রে কিন্তু এই বিধিনিষেধগুলো মানতে হয়, এগুলো তোমরা পড়ে নিবা। অবস্থান বা ঠিকানা দ্বারা, এটা হচ্ছে কি দ্বিতীয় ধারা। তো আমরা আরও নাম ধারা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি। কোম্পানির নাম কিন্তু অবশ্যই অনুমোদিত হতে হবে নিবন্ধন কর্তৃক। কোম্পানির নাম অবশ্যই অনুমোদিত হতে হবে কি ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? নিবন্ধন কর্তৃক। নিবন্ধনের কাছ থেকে কোম্পানির নামের অনুমোদন নেওয়াকে কি বলা হয়? নামের ক্লিয়ারেন্স। কোম্পানি অর্থাৎ নিবন্ধকের কাছ থেকে কোম্পানির নামের অনুমোদন নেওয়াকে বলা হয় নামের ক্লিয়ারেন্স। নিবন্ধকের কাছ থেকে কোম্পানির নামের অনুমোদন নেওয়াকে বলা হয় কি? ক্লিয়ারেন্স। লিমিটেড শব্দটি ব্যবহার করতে চাইলে অনুমতি নিতে হবে কার কাছ থেকে? সরকার কাছ থেকে। লিমিটেড শব্দটি ব্যবহার করতে না চাইলে অনুমতি নিতে হবে কার কাছ থেকে? সরকারের কাছ থেকে। কোম্পানির যদি নাম দ্বারা পরিবর্তন সংশোধন করার জন্য অনুসরণ করা হয়, তাহলে বাংলাদেশের 1994 সালে কোম্পানি আইনের 12 ধারা অনুযায়ী এগুলো কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তা স্মারকলিপির পরিবর্তন করতে হবে কত ধারা? 12 ধারা অনুযায়ী। স্মারকলিপির বিষয়বস্তু সম্পর্কে বলা আছে কত ধারা? 6 ধারায়। স্মারকলিপির বিষয়বস্তু সম্পর্কে বলা আছে কত ধারায়? স্মারকলিপির বিষয়বস্তু সম্পর্কে বলা আছে 6 ধারায়। স্মারকলিপি প্রস্তুত প্রণালী দ্বারা সম্পর্কে বলা আছে হচ্ছে কি 9 ধারায়। স্মারকলিপির পরিবর্তন সম্পর্কে বলা আছে পরিবর্তন সম্পর্কে বলা আছে 12 ধারায়। শুধু পরিবর্তন সম্পর্কে বলা আছে, কিন্তু যদি বলে পরিবর্তন পদ্ধতি, স্মারকলিপির পরিবর্তন পদ্ধতি সম্পর্কে বলা আছে হচ্ছে কি 15 ধারায়। স্মারকলিপির পরিবর্তন পদ্ধতি সম্পর্কে বলা আছে কত ধারায়? 15 ধারায়। তো আমরা আবার বলি, এগুলো তোমরা নোট করে নাও অবশ্যই। স্মারকলিপির বিষয়বস্তু সম্পর্কে বলা আছে 6 ধারায়। স্মারকলিপি প্রস্তুত প্রণালীর দ্বারা সম্পর্কে বলা আছে হচ্ছে কি 9 ধারায়। স্মারকলিপি শুধু পরিবর্তন বললে 12 ধারা, আর স্মারকলিপি পরিবর্তন পদ্ধতি বললে কত ধারা? 15 ধারা। দ্বিতীয় ধারাটি হচ্ছে কি অবস্থান বা ঠিকানা দ্বারা। কোম্পানি নিবন্ধিত কার্যালয় যে অঞ্চলে অবস্থিত থাকবে সে স্থানের নাম, এর সাথে কোম্পানি কোন কোন এলাকায় এর কার্যাবলী বিস্তৃত করবে তা বর্ণিত থাকবে। অর্থাৎ বর্তমান ও ভবিষ্যতে কোম্পানি যে এলাকায় ব্যবসা বিস্তার করবে তা বিস্তারিত বর্ণনা থাকে কোথায়? অবস্থান বা ঠিকানা দ্বারাই। কোম্পানি অবস্থান বা ঠিকানা দ্বারা পরিবর্তনের জন্য আহ্বান করতে হয়
বিশেষ সভা কোম্পানি যদি চায় অবস্থান বা ঠিকানা পরিবর্তন করবে সেক্ষেত্রে কোম্পানির আহ্বান করতে হবে কি সভা? বিশেষ সভা। যে বিশেষ সভা সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো একটু পরে। তারপর তৃতীয় হচ্ছে কি উদ্দেশ্য দ্বারা। কোম্পানি কী ধরনের ব্যবসায় লিপ্ত থাকবে তা এ দ্বারাই বিস্তৃতভাবে লিপিবদ্ধ থাকবে। এই উদ্দেশ্যের বাইরে কোনো ব্যবসা করা যায় না। এই দ্বারা একদিকে কোম্পানির ক্ষমতাকে সংজ্ঞায়িত করে এবং অন্যদিকে কোম্পানির প্রদত্ত ক্ষমতাকে সীমাবদ্ধ থাকে। চতুর্থ দ্বারা হচ্ছে কি দায় দ্বারা। কোম্পানির সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের আংশিক মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে। শেয়ারের অপরিশোধিত মূলধনের জন্য কেবল শেয়ার হোল্ডারদের দায়ী করা যাবে এবং শেয়ারের মূল্য সম্পূর্ণ পরিশোধ করলে তারা সম্পূর্ণ দায়মুক্ত হবে। অর্থাৎ তারা যখন শেয়ারের মূল্য পরিশোধ করবে না তখন তারা দায়ী থাকবে। তারা যখন মূল্য পরিশোধ করে ফেলবে তখন তারা কি থাকবে না? দায়ী থাকবে না। আচ্ছা, আমরা দায় দ্বারার আগে দায় দ্বারা যেহেতু পড়ে ফেলছি, উদ্দেশ্য দ্বারা সম্পর্কে কিছু কথা বলি। উদ্দেশ্য দ্বারা সম্পর্কে এটা হচ্ছে একটু স্মারকলিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বারা কোনটি জিজ্ঞেস করলে উত্তর হবে কি? এটা হচ্ছে কি উদ্দেশ্য দ্বারা হচ্ছে স্মারকলিপির সবচেয়ে কি দ্বারা গুরুত্বপূর্ণ দ্বারা কোম্পানির কোম্পানির কার্যক্ষমতা সীমা নির্দেশ করে কোন দ্বারা? উত্তর হবে উদ্দেশ্য দ্বারা। এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা নোট করে নাও। কোম্পানির কার্যক্ষমতা সীমা নির্দেশ করা হয় কোন দ্বারা? উদ্দেশ্য দ্বারার মাধ্যমে। উদ্দেশ্য দ্বারা পরিবর্তন করা ছাড়া কোম্পানি কোনো নতুন লাইনে ব্যবসা শুরু করতে পারে না। অর্থাৎ কোনো উদ্দেশ্য দ্বারা পরিবর্তন করলে কোম্পানির নতুন লাইনে কী করতে পারবে? যে ব্যবসা শুরু করতে পারবে। উদ্দেশ্য দ্বারাকে কোম্পানির কর্মপন্থার নকশাও বলা হয়। উদ্দেশ্য দ্বারাকে কি বলা হয়? কোম্পানির কর্মপন্থার নকশাও বলা হয়। তো এগুলো হচ্ছে কি উদ্দেশ্য দ্বারা ইম্পর্টেন্ট। উদ্দেশ্য দ্বারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বারা, এটা কার্যক্ষমতা নির্দেশ করে, এটাকে কোম্পানির কর্মপন্থার নকশাও বলা হয়। দায় দ্বারা সম্পর্কে পড়ছি, এখন আমরা জানবো হচ্ছে কি মূলধন দ্বারা সম্পর্কে। প্রস্তাবিত মোট মূলধনের পরিমাণ এবং মূলধন কতকগুলো এবং কী প্রকার শেয়ারে বিভক্ত থাকবে তা এ দ্বারা উল্লেখ থাকবে। কোম্পানির এই মূলধনকে নিবন্ধিত বা অনুমোদিত মূলধন বলা হয়। কোম্পানির এই মূলধনকে কি বলা হয়? নিবন্ধিত বা অনুমোদিত মূলধন বলা হয়। অতিরিক্ত মূলধন কোম্পানি সংগ্রহ করতে পারে না। অর্থাৎ অনুমোদিত যে মূলধনের বাইরে অতিরিক্ত মূলধন কি করতে পারে না? কোম্পানি সংগ্রহ করতে পারে না। কোম্পানির প্রস্তাবিত মোট মূলধনের পরিমাণ এর জন্য শেয়ার সংখ্যা কোম্পানির পরিমাণ নিয়মাবলীতে বিধান থাকলে এর মূলধন কি করা যায়? বৃদ্ধি হ্রাস করা যায়। অর্থাৎ কোম্পানির পরিমাণ নিয়মাবলী যে দলিলটা আছে ওই দলিলে বিধান থাকলে এই মূলধন বৃদ্ধি হ্রাস করা যায়। অর্থাৎ পরিমাণ নিয়মাবলী অনুযায়ী এর মূলধন কি বৃদ্ধি ও হ্রাস করা যাবে। মূলধন বৃদ্ধি করতে হলে শেয়ার হোল্ডারদের সাধারণ সভা প্রস্তাব করতে হয়। মূলধন বৃদ্ধি করতে হলে শেয়ার হোল্ডারদের কি সভা প্রস্তুত করতে হয়? উত্তর হবে কি সাধারণ সভা। এই সাধারণ সভা, বিশেষ সভা, বিধিবদ্ধ সভা, এই তিনটা সভা সম্পর্কে আমরা বিস্তারিত একটু পরেই জানবো। তারপর 6 নম্বর হচ্ছে কি দ্বারা? সম্মতি দ্বারা। স্মারকলিপির শেষ অংশে প্রত্যেকের সদস্য তার নামের বিপরীতে কতগুলো শেয়ার ক্রয় করবেন তার সম্মতি এই দ্বারা সম্পর্কে বর্ণিত হয়েছে। স্মারক এগুলো তোমরা পড়ে নিবা। পরিশেষে বলা যায় উপরোক্ত ধারাসমূহ বর্ণিত সকল ধরনের কোম্পানি সর্বদা অনুসরণ করতে হয়। এর কোনো শর্ত পরিবর্তনের ক্ষেত্রে অনুমোদন বা বিশেষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আদালতের সরকারের অনুমোদন গ্রহণ করতে হয়। এটা হচ্ছে কোম্পানির স্মারকলিপির নমুনা, ওগুলো পড়ার দরকার নাই। তো আমরা আবার একটু রিভাইজ করি যে ধারাগুলো পড়ছি। স্মারকলিপির দ্বারা হচ্ছে কি 6টি। একটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে কি নাম দ্বারা, দ্বিতীয় হচ্ছে কি অবস্থান ও ঠিকানা দ্বারা, তৃতীয় হচ্ছে উদ্দেশ্য দ্বারা, চতুর্থ হচ্ছে মূলধন দ্বারা, পঞ্চম হচ্ছে কি দায় দ্বারা, ষষ্ঠ হচ্ছে কি দ্বারা? সম্মতি দ্বারা। নাম দ্বারা, অবস্থান দ্বারা, উদ্দেশ্য দ্বারা, মূলধন দ্বারা, দায় দ্বারা, সম্মতি দ্বারা। এটা হচ্ছে কি স্মারকলিপির মোট দ্বারা কয়টি? 6টি।
স্মারকলিপির বিষয়বস্তু দ্বারা হচ্ছে 6, স্মারকলিপির প্রস্তুতি প্রণালী দ্বারা কয়টি? দ্বারা হচ্ছে 9। স্মারকলিপি পরিবর্তন বললে 12 দ্বারা, পরিবর্তন পদ্ধতি বলে কত দ্বারা? 15 দ্বারা। এখন আমরা স্মারকলিপির গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে একটু আলোচনা করব। একটি দেশের জন্য তার সংবিধানের আইনগত মর্যাদা যেমন একটি কোম্পানির জন্য তার সংঘস্মারকের মর্যাদাটি কি অনুরূপ বললেও অত্যুক্তি হয় না। সংঘস্মারক গুরুত্ব বা আইনগত তাৎপর্যকে নিম্নোক্তভাবে উল্লেখ করা যেতে পারে। ক্ষমতার নির্দেশ। স্মারকলিপি কোম্পানির কার্যসীমা নির্দেশ করে। এগুলো আমরা শুরুতে জানছিলাম। স্মারকলিপি কোম্পানি কি নির্দেশ করে? কার্যসীমা নির্দেশ করে। এরূপ দলের উদ্দেশ্য দ্বারাই বর্ণিত কাজ বা সাথে সংশ্লিষ্ট আনুষঙ্গিক কাজ কোম্পানি করতে পারে। এর বাইরে কোনো কাজ করা হলে ক্ষমতা বহির্ভূত কাজ বিবেচিত হবে। অর্থাৎ স্মারকলিপির বাইরে কোনো কাজ করা হলে তা ক্ষমতা বহির্ভূত কাজ বলে কি হবে? বিবেচিত হবে। সম্পর্ক নির্দেশ। সংঘস্মারক শর্তগুলো দ্বারা কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে একটি চুক্তি বা আইনগত বন্ধনের সৃষ্টি হয়। অর্থাৎ কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যকার সম্পর্ক এ দ্বারা নির্ণীত হয়ে থাকে। এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো বেসিকটা ইম্পর্টেন্ট না, এগুলো তোমরা জাস্ট পড়ে নিবা। কিন্তু আসতে পারে স্মারকলিপির গুরুত্ব সম্পর্কে এগুলো বলতে পারে। স্মারকলিপি পরিবর্তন। আমরা জানি স্মারকলিপির পরিবর্তন কত দ্বারা? 12 দ্বারা। আর পরিবর্তন পদ্ধতি বললে 15 দ্বারা। কোম্পানির স্মারকলিপি পরিবর্তন বেশ আনুষ্ঠানিকতাপূর্ণ ও জটিল কাজ। স্মারকলিপি প্রত্যেকবার বিষয়বস্তু পরিবর্তন ভিন্ন নিয়ম কোম্পানি ব্যবহার করা হয়েছে। নিম্ন পদ্ধতি আলোচনা করা হলো। নাম দ্বারা পরিবর্তন। এই দ্বারা পরিবর্তনের জন্য শেয়ার হোল্ডারের কি সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ করতে হয়? কি পাশ করতে হয়? অতঃপর বিশেষ প্রস্তাব পাশের এ সকল অনুমতিভুক্ত করতে হয়। আইনগত অতঃপর নাম পরিবর্তন, এগুলো নাম দ্বারা পরিবর্তন, এগুলো সম্পর্কে তোমরা জেনে যাবা। তোমরা এটা মনে রাখবা, কোম্পানির নাম দ্বারা যে পরিবর্তনের জন্য আহ্বান করতে হয় তা কি দ্বারা? বিশেষ সভার মাধ্যমে নাম দ্বারা পরিবর্তনের আহ্বান জানানো হয়। উদ্দেশ্য দ্বারা পরিবর্তন। এই দ্বারা পরিবর্তন শেয়ার হোল্ডারদের সাধারণ সভায় এই মর্মে বিশেষ প্রস্তাব পাশ করে আদালতে অনুমোদন লাভ করতে হয়। আদালত অনুমোদন লাভের পর 90 দিনের মধ্যে সংশোধিত। কত দিনের মধ্যে? আদালতের অনুমোদন লাভের পর 90 দিনের মধ্যে সংশোধিত স্মারকলিপি মুদ্রিত কপি অনুমোদন লাভের প্রতিলিপি নিবন্ধকের নিকট দাখিল করতে হয়। কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। স্মারকলিপির উদ্দেশ্য দ্বারা সংশোধিত স্মারকলিপির মুদ্রিত কপি অনুমোদিত লাভের প্রতিলিপি নিবন্ধকের নিকট দাখিল করতে হয় 90 দিনের মধ্যে। নিবন্ধন সংশোধিত স্মারকলিপি অনুমোদন করলে উদ্দেশ্য দ্বারা পরিবর্তন সম্পন্ন হয়। অবশ্য নিম্নলিখিত যে কোনো একটি কারণে শুধুমাত্র এ দ্বারা পরিবর্তন করা যায়। অর্থাৎ উদ্দেশ্য দ্বারা পরিবর্তন করা যায় হচ্ছে কি এই নিম্নলিখিত যে কোনো একটা কারণের জন্য। এগুলো তোমরা পড়ে নিবা। অবস্থান ও ঠিকানা দ্বারা। এক্ষেত্রে উদ্দেশ্য দ্বারা পরিবর্তনের অনুরূপ সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ এবং আদালত যে কোনো একটি কারণ এর পরিবর্তন করতে প্রযোজ্য হয়ে থাকে। তবে একই শহরের মধ্যে স্থানীয় এলাকার মধ্যে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে একই এলাকা একই শহরের মধ্যে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ঠিকানা স্থানান্তর করতে কত দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিলেই চলে? 28 দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিলেই চলে। এটা হতে হবে কি একই শহর বা একই এলাকার মধ্যে হতে হবে। মূলধন দ্বারা। কোম্পানি পরিমাণ নিয়মাবলীতে মূলধন পরিবর্তনের সম্পর্ক বিধান থাকলে কোম্পানি মূলধন হ্রাস বৃদ্ধি করতে পারে। কোথায়? পরিমাণ নিয়মাবলীতে মূলধন পরিবর্তনের সম্পর্ক বিধান থাকলে কি করতে পারে? মূলধন হ্রাস বৃদ্ধি করতে পারে। মূলধন বৃদ্ধির ক্ষেত্রে সাধারণ সভায় সাধারণ প্রস্তাব পাশ করতে হয়। মূলধন পরিবর্তনের ক্ষেত্রে কোন সভা পাশ করতে হয়? উত্তর হবে কি সাধারণ সভা। কিন্তু মূলধনের পরিমাণ হ্রাস করতে হলে শেয়ার হোল্ডার সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ করলে আদালতে অনুমতি নিতে হয়। মূলধনের পরিমাণ কিন্তু হ্রাস করতে হলে সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ করে আদালতের কি নিতে হয়? অনুমতি নিতে হয়। অতঃপর কোম্পানির স্মারকলিপিতে নতুন মূলধনের পরিমাণ উল্লেখ করে প্রস্তাবিত গ্রহণের 15 দিনের মধ্যে মূলধন পরিবর্তনের ঘোষণা নিবন্ধকের নিকট দাখিল করতে হয়। পরিমাণ নিয়মাবলী দ্বারা ক্ষমতা প্রাপ্ত হলে শেয়ার মূল্য দ্বারা দায়ী সীমাবদ্ধ কোনো কোম্পানি নিম্নলিখিত যে কোনো উপায়ে মূলধন পরিবর্তন হ্রাস বৃদ্ধি করতে পারে। নতুন শেয়ার বিলি, বর্তমান শেয়ারের মূল্যমান বৃদ্ধি, এগুলোর কারণে কি করতে পারে?
মূলধন দ্বারা পরিবর্তন করতে পারে। তো আমরা জানবো হচ্ছে কি সংঘবিধি বা পরিমেল নিয়মাবলীর ধারণা। এটি কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এটাকে ইংলিশে কি বলা হয়? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এটাকে কিও বলা হয়? সংঘ বিধিও বলা হয়। এটি কোম্পানির অভ্যন্তরীণ কোম্পানির অভ্যন্তরীণ কার্যসীমা নির্দেশ করা হচ্ছে কি এই দলিল। এটা হচ্ছে কি কার্যপদ্ধতির দলিল বললে হবে কি পরিমেল নিয়মাবলী। কিন্তু যদি বলে কার্যসীমার দলিল তখন হবে স্মারকলিপি। কার্যপদ্ধতি বললে পরিমেল নিয়মাবলী, আর কার্য সীমা বললে স্মারকলিপি। এটা অভ্যন্তরীণ কার্য পরিচালনা সংগত যাবতীয় নিয়ম নীতি লেখা থাকা হচ্ছে কি পরিমেল নিয়মাবলীতে। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানি আইনে বর্ণিত তফসিল 1কে কোম্পানির পরিমেল নিয়মাবলী হিসেবে গ্রহণ করা হয়। পাবলিক লিমিটেড কোম্পানি আইন বর্ণিত তফসিল 1কে কি নামে কোম্পানির পরিমেল নিয়মাবলী হিসেবে গণ্য করা হয়। সেক্ষেত্রে দলিল তৈরির প্রয়োজন হয় না। পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু সম্পর্কে জানবো এখন। পরিমেল নিয়মাবলী হলো কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, যার মধ্যে কোম্পানির অভ্যন্তরীণ কার্যকলাপ পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয়াবলী লিপিবদ্ধ থাকে। স্মারকলিপির অধীনে এই দলিল কোম্পানির অভ্যন্তরীণ ক্রিয়া, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান পরিচালক সংক্রান্ত নিয়মাবলী এগুলো লেখা থাকা হচ্ছে কি পরিমেল নিয়মাবলীতে। এগুলো তোমরা একটু রিডিং পড়ে নিবা, সবগুলো তোমরা রিডিং পড়ে নিবা। কোম্পানির ঋণ সংক্রান্ত নিয়মাবলী, কোম্পানির সভা সংক্রান্ত নিয়মাবলী। এখন আমরা জানবো হচ্ছে কি বিবরণপত্র ধারণা। বিবরণপত্র সম্পর্কে আমরা এখন জানবো, যেটাকে ইংরেজিতে বলা হয় কি প্রসপেক্টাস। সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানির জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রির জন্য কোম্পানির পরিপূর্ণ তথ্য সম্বলিত যে বিজ্ঞাপন প্রচার করে সেটি বিবরণপত্র হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ কোম্পানি মূলধন সংগ্রহ, শেয়ার ও ঋণপত্র বিক্রয়, অর্থাৎ কোম্পানি তো শেয়ার কি মূলধন সংগ্রহ করা হচ্ছে কি শেয়ার বিক্রি ও ঋণপত্র বিক্রির মাধ্যমে কি করে মূলধন সংগ্রহ করা হচ্ছে কি কোম্পানি শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য কোম্পানির পরিপূর্ণ একটা তথ্য, একটা মানুষ কোনো একটা কিছু কিন্তু ওইটা সম্পর্কে বিস্তারিত জানলেই তো কিনবে। তাই কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা কী করে কোম্পানির পরিচালনা তথ্য সম্বন্ধে ভালোভাবে যাচাই বাছাই করে কিন্তু শেয়ার করে কিনে। এই জন্য কোম্পানি কী করে শেয়ার ও ঋণপত্র বিক্রির আগে কোম্পানি তাদের পরিপূর্ণ তথ্য, ওই কোম্পানি সম্পর্কে পরিপূর্ণ তথ্য কী করে বিজ্ঞাপন প্রচার করে। এটি হচ্ছে কি বিবরণপত্র, যেটা ইংলিশে বলা হয় প্রসপেক্টাস। এখানে সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চেষ্টা চালানো হয়। একে কোম্পানির দর্পণ বা মিরর দর্পণের সাথে তুলনা করা হয়েছে। একে কোম্পানির আয়নার সাথে কি করা হয়েছে? মিরর মানে কি আয়না। একে কোম্পানির আয়নার সাথে কি করা হয়েছে? দর্পণের সাথে তুলনা করা হয়েছে। সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধনপত্র, ছাড়পত্র সংগ্রহের পর মূলধন সংগ্রহ নিমিত্তে ব্যবসায়ীর আর্থিক অবস্থা জানিয়ে জনসাধারণ উদ্দেশ্যে যে পত্র রচনা করে তাকে কি বলে? বিবরণপত্র। বিবরণপত্র কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রচার করতে পারে না। বিবরণপত্র প্রচার করতে পারে কারা? পাবলিক লিমিটেড কোম্পানি। মূল কার্যকলাপ অনুমতি হওয়ার পর নিবন্ধনের ছাড়পত্র অর্জনের সাথে সাথে পাবলিক লিমিটেড কোম্পানির প্রবর্তক বা উদ্যোক্তাগণ যে পত্রের মাধ্যমে জনগণের শেয়ার ও ডিবেঞ্চার ক্রয়ের আহ্বান জানায়। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানায় কোন পত্রের মাধ্যমে? উত্তর হবে বিবরণপত্র বা প্রসপেক্টাস এর মাধ্যমে কোম্পানি জনসাধারণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আহ্বান জানায়। বিবরণপত্রের বিষয়বস্তু সম্পর্কে আমরা এখন জানবো। বিবরণপত্রকে কী কী বলা হয়? বিবরণপত্রকে প্রচারপত্র, বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন লিপি, বিবৃতিপত্র, বিবরণ সম্বলিত দলিল, ইস্তেহার প্রভৃতি বলা হয়।
নিবন্ধকের নিকট হতে বিবরণপত্র দাখিলের পূর্বে জনসম্মুখে এটি প্রচার করা যায় না। অর্থাৎ নিবন্ধকের আগে বিবরণপত্রটি নিবন্ধকের নিকট কী করতে হবে? প্রচার করতে হবে। তারপর জনসম্মুখে কী করা যাবে? প্রচার করা যাবে। এটা বলা আছে 138 ধারায়। বিবরণপত্রকে বিনিয়োগকারীদের জন্য পথ নির্দেশও বলা হয়। অর্থাৎ বিবরণপত্র বিনিয়োগকারীদের জন্য পথ নির্দেশ স্বরূপ। যারা বিনিয়োগ করবে তারা বিবরণপত্র কোম্পানির তথ্য সম্পর্কে ধারণা যাচাই বাছাই করে তো কোনো একটা কোম্পানি থেকে শেয়ার কিনবে, তাই এটা কি বিনিয়োগকারীদের জন্য কি পথ নির্দেশ স্বরূপ। বিবরণপত্রের বিষয়বস্তু সম্পর্কে তোমরা পড়ে নিবা। বিবরণপত্রের বিকল্প বিবৃতি, লিও অফ প্রসপেক্টাস স্টেটমেন্ট ইন লিও অফ প্রসপেক্টাস। শেয়ার দ্বারা সীমাবদ্ধ পাবলিক লিমিটেড কোম্পানি বিবরণপত্র নিবন্ধকের নিকট পেশ করে এবং সেগুলো জনসাধারণের জ্ঞাতে প্রচার করা বাধ্যতামূলক। তবে কোম্পানির সর্বক্ষেত্রে তা প্রচার করতে হবে, এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। অনেক সময় দেখা যায় কোম্পানির প্রবর্তকগণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিকট থেকে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারে, সেক্ষেত্রে আর বিবরণপত্র প্রচারের প্রয়োজন হয় না। তখন 1994 সালে বর্ণিত তফসিল 4 অনুযায়ী একটি বিকল্প বিবরণপত্র প্রস্তুত করতে হয় এবং তার এক কপি নিবন্ধকের নিকট প্রেরণ করতে হয়। তা না হলে কোম্পানি শেয়ার ঋণপত্র বিলি করতে পারে না। একটি কোম্পানি গঠনের প্রয়োজনীয় মূলধন যখন প্রবর্তক তাদের নিজস্ব আত্মীয়স্বজন অথবা অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করতে সমর্থ হন, তখন বিবরণপত্র প্রচারের পরিবর্তে নিবন্ধকের নিকট যে বিবৃতি প্রদান করা হয় তাকে কি বলে? বিবরণপত্রের বিকল্প বিবৃতি হিসাবে কি হয়? অভিহিত করা হয়। অর্থাৎ মূলধন সংগ্রহ করার সময় যদি কোনো কোম্পানির প্রবর্তকরা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে টাকা সংগ্রহ করে, অর্থাৎ ঋণপত্র ও শেয়ার বিক্রির মাধ্যমে টাকা সংগ্রহ না করে বন্ধু বান্ধবের থেকে টাকা সংগ্রহ করে, তখন নিবন্ধকের নিকট যে পত্রটা দিতে হয় তাকে কি বলে? বিবরণপত্রের বিকল্প বিবৃতিপত্র, যাকে ইংলিশে বলে লিও অফ প্রসপেক্টাস। কোম্পানির নিবন্ধন। কোম্পানি আইনের বিভিন্ন বিধান আনুষ্ঠানিকতা পালন শেষে কোনো কোম্পানি প্রবর্তক ও উদ্যোক্তা কোম্পানির নিবন্ধনের নিকট নিবন্ধন প্রমাণ হিসেবে যে দলিল সংগ্রহ করে তাকে নিবন্ধনপত্র বলে। অর্থাৎ কোম্পানি আইনের বিভিন্ন বিধান আনুষ্ঠানিকতা পালন শেষে কোনো কোম্পানি প্রবর্তক বা উদ্যোক্তাগণ কোম্পানির নিবন্ধকের নিকট হতে নিবন্ধকের প্রমাণ হিসেবে যে দলিল সংগ্রহ করে তাকে কি বলে? নিবন্ধনপত্র বলে। পাবলিক লিমিটেড কোম্পানি এরূপ দলিল পাওয়ার পরই কাজ শুরু করতে পারে। নিবন্ধনপত্র পাওয়ার পরই কিন্তু কি করতে পারে? প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র হওয়ার পরেও কাজ শুরু করতে পারে না। পাবলিক লিমিটেড কোম্পানির কাজ শুরু করতে হলে কি লাগে? কার্যপত্রের অনুমতিপত্র লাগে। এটা হচ্ছে একটা নিবন্ধনপত্রের নমুনা, এটা তোমরা দেখে নিবা, জাস্ট এগুলো পড়ার দরকার নাই। কার্যরম্ভের অনুমতিপত্র। পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর প্রয়োজনীয় দলিলপত্র সমূহ কোম্পানি নিবন্ধিকের নিকট কার্যরম্ভের অনুমতিপত্র চেয়ে আবেদন করতে হয়। আবেদন 1994 সালে কোম্পানি আইনের 50 ধারার নিয়ম সঠিকভাবে পালিত হলে কত ধারায়? 50 ধারায় কার্যক্রমের অনুমতি দিতে হয়। এখানে পত্র প্রদান করে, এটা হচ্ছে কি কার্যক্রমের অনুমতিপত্র। আজকের ভিডিও এতটুকুই। আশা করি তোমরা সবাই ভিডিওটি দেখে উপকৃত হবা। যারা প্রথম ভিডিওটা দেখো নাই তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নিবা, এবং আমি এই ভিডিওতে যেগুলো নোট করতে বলছি, যেগুলো তোমাদের বারবার রিডিং পড়তে বলছি, ওগুলো খুব ভালোভাবে পড়বা। চাইলে তোমরা এই পিডিএফ থেকেও পড়তে পারো, আর না হয় তোমাদের বাসায় যে ম্যানেজমেন্ট বইটা আছে ওখান থেকেও খুব ভালোভাবে পড়তে পারো। আমি তোমাদের এই পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তোমরা ওখান থেকে পিডিএফের থেকেও পড়ে নিতে পারবা। তো আমি যেগুলো নোট করতে বলে ওগুলো নোট করে নিবা। আর আমি বেসিক্যালি প্রথম যে পার্টটা করাইছি ওগুলো যে বেসিক ইনফরমেশনগুলো আছে সেগুলোও দিচ্ছি ওখানে। তাই তোমরা যারা প্রথম ভিডিওটা দেখো নাই তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নিবা। নেক্সট ভিডিওতে আমরা কোম্পানির মূলধন থেকে শুরু করব। কোম্পানির মূলধন থেকে শুরু করব। আজকে এতটুকু। তোমরা সবাই ভালো থাকবা, তোমাদের সুস্থতা কামনা করি। আশা করি তোমাদের সামনে ভালো কিছু হবে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।